শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। দেখতে দেখতে তোমাদের সরলরেখা শেষ হয়ে গেল। আমি সরলরেখার অঙ্ক যা করা দরকার, থিওরি যা করা দরকার সব কিছু তোমাদের ইতিমধ্যে করিয়ে ফেলেছি এবং আমার সহকর্মী অন্য আরেক স্যার আখতারুজ্জামান স্যার দুজনে মিলে আর কি। দুজনের মেলানোর পরে একটা জিনিস তোমাদের রয়ে গেছে। সেই জিনিসটা সাধারণত আমরা যারা শিক্ষকতা করি এর অধিকাংশ টিচাররা এই জিনিসগুলো পড়ায় না। সেগুলো হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউগুলো কখনোই কোনো টিচাররা পড়ায় না। সিকিউ পড়িয়ে এই পর্যন্তই শেষ করে আমি নতুন আঙ্গিকে যখন দেখলাম যে এই সিকিউটা যেমন সহজ বা কঠিন যাই মনে করে না কেন, এমসিকিউ তার চেয়ে অনেক বেশি কঠিন। অর্থ হলো, কারণ তোমরা যারা এমসিকিউ পরীক্ষা দাও 25 মিনিটে 25টা প্রশ্নের উত্তর করতে হয়, এক একটার জন্য এক মিনিট সময়। কিন্তু দেখো তোমাদের এইটা যদি 50 মিনিট সময় দিত তোমরা সবাই অঙ্কগুলো পারতে। পরীক্ষার হলে দেখা যায় তোমাদের অধিকাংশের এই এমসিকিউগুলো কে 18টা কে 20টা ইত্যাদি রয়ে যায় সময়ের স্বল্পতার কারণে। আমি তোমাদের সেই সময়টা কি করে বাঁচানো যায়, অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ তুমি করতে পারো। যেমন যে অঙ্কগুলো করতে 3, 4, 5 মিনিট সময় লাগে, আমি চেষ্টা করব সেটাকে 2, 3, 4, 5 সেকেন্ডের মধ্যে কি করে করা যায় সেই টেকনিকগুলো শেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, সেই মানুষে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি এমসিকিউ শেখানোর জন্য সরলরেখার উপর। আসো, সরলরেখার প্রথম এমসিকিউ এই চ্যাপ্টারটার প্রথমেই আমাদের আছে স্থানাঙ্ক। আমি একটা চিত্র এঁকে দেখি। দেখো, স্থানাঙ্কের বেলায় দু ধরনের স্থানাঙ্ক আছে। একটা আছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা আছে পোলার স্থানাঙ্ক। যে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স ওয়াই। আমরা এই এক্স ওয়াই দিয়ে যখন আমরা বলবো এটাকে আমরা বলবো কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে যখন আমরা বলবো পোলার স্থানাঙ্ক তখন আমরা এটা আগের জিনিসটা একটু করে নেই। এটা এক্স, এটা ওয়াই, এটা হলো আর। ওই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলি থিটা। তাহলে পোলার স্থানাঙ্কের বেলায় এর স্থানাঙ্ক হবে আর কমা থিটা। তোমরা সচরাচর দেখতে পাও যে কার্তেশীয় থেকে যখন পোলারে ট্রান্সফার করতে হয় অথবা পোলার থেকে কার্তেশীয়তে ট্রান্সফার করতে হয়, এর যে কোনো অঙ্ক আমরা সিকিউতে দেই এবং এমসিকিউতে দিই। এখন সিকিউতে দিলে তো সময়ের কোনো সমস্যা নেই, সেখানে পর্যাপ্ত সময় পাওয়া যায়। কিন্তু এমসিকিউতে সময়ের অভাবের জন্য অনেকেই তোমরা এই কাজগুলো করতে পারো না। তখন আজকে আমি সেই কাজটাই তোমাদের শেখাতে যাচ্ছি। তোমরা সবাই একটু দেখো। কার্তেশীয় স্থানাঙ্কের বেলায় যেটা এক্স ওয়াই, পোলার স্থানাঙ্কের বেলায় সেটা হচ্ছে আর থিটা। এখন এই আর এবং এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, এটা আমি বের করতে যাচ্ছি। আমি এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, একটা এটাকে যদি আমি এভাবে বলি ও এ, এটাকে যদি বি বলি, তাহলে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই কথাটা তোমরা পিথাগোরাসের উপপাদ্যের সাপেক্ষে শিখে আসছো। যদি তুমি তাই করো তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আর স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ইকুয়াল টু তুমি পাচ্ছ স্কোয়ার রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আসলে এই পিথাগোরাসের উপপাদ্য তোমরা হয়তো 7 বা 8-এ পড়ে আসছো। আমি তোমাদের এই নিয়মে এইটা শিখাবো না। আমি শিখাবো, তোমরা ত্রিকোণমিতি শিখে আসছো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সেখান থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা ইত্যাদি বের করা পদ্ধতি তোমরা জানো। আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাব এবং তার সাপেক্ষে এক্স ওয়াইয়ের সাথে আর এস যে সম্পর্ক সেই সম্পর্কটা বের করে দিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এখন কস থিটা বের করো তুমি জানো ভূমি বাই অতিভুজ। তুমি যদি সাইন থিটা বের করো লম্ব বাই অতিভুজ। এখন দেখো, তুমি যদি এখান থেকে বের করো কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু আর কস থিটা। তুমি যদি সাইন থিটা বের করো তাহলে তুমি পাও লম্ব বাই অতিভুজ। তুমি এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাচ্ছ আর সাইন থিটা। তাহলে একটা সমীকরণ দাও আর একটা সমীকরণ দাও। দেখো প্রিয় শিক্ষার্থী, এক্স এবং ওয়াই স্থানাঙ্ক দুইটাকে আমি একদিকে পেলাম আর কস থিটা আর একটাই পেলাম আর সাইন থিটা। তাহলে এক্স ওয়াই স্থানাঙ্ক ইকুয়াল টু যখন কার্তেশীয়তে বলবো তখন, যখন আমি পোলারে বলবো তখন আমি ওইভাবে বলতে পারি। আসো, এখান থেকে যদি আর এর মান নির্ণয় করি,
এখান থেকে যদি আমি আর এর মান নির্ণয় করি, তাহলে 1 নং এবং 2 নংকে যদি আমি বর্গ করে যোগ করি, 1 নং এবং 2 নংকে বর্গ করে যদি আমি যোগ করি, তাহলে বাম দিকে তুমি পাচ্ছ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকে তুমি পাচ্ছ আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তুমি তাহলে পাচ্ছ আর স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি পাচ্ছ আর ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। দেখো এটাও যে কথা, এটাও একই কথা। এটা আমি এখনকার নিয়মে শিখালাম, আর ওইটা ছিল তোমার 7 বা 8 এর পিথাগোরাসের উপপাদ্যের সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই জিনিসটা হলো, স্বভাবত কারণেই তোমাদের যেহেতু আর থিটা, আর এর মান পেয়ে গেলা, এবার তোমাকে থিটার মান নির্ণয় করতে হবে। থিটার মান নির্ণয় করতে হলে তুমি দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, এটাকে তুমি 2কে যদি 1 দ্বারা ভাগ করো, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স, ডান দিকে তোমার আসছে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তুমি তাহলে পাচ্ছ ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে অতএব থিটা ইকুয়াল টু পাচ্ছ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাদের সিদ্ধান্তে চলে আসি, এক্স আর ওয়াই যেখানে আমরা বের করলাম, সেই এক্স ওয়াই থেকে আমরা আর এর সাপেক্ষে অর্থাৎ পোলারকে নিয়ে আর এর মান বের করে পোলারে কিভাবে নিতে হয় সেই কথাটা এখানে একদিকে আর এর মান, একদিকে থিটার মান পেয়ে গেলাম। এই দুইটা বসাই দিলেই আমরা সেই কাজটাই করতে পারবো। কিন্তু আমি তোমাদের যে জন্য এই কথাগুলো বলছি সেটা হলো, দেখো আমার যদি স্থানাঙ্কগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, আমি এটা এখন তোমাদের এইটুক মুছে ফেলতে চাই এবং নতুন করে দেখাতে চাচ্ছি। দেখো তাহলে আমাদের থিটার মান কি করে বের করে, এবং সাথে সাথে আমি বের করে নিলাম কিসের মান, কার্তেশীয় থেকে পোলারের যে স্থানাঙ্ক তার মানটা। এখন তোমাদের জন্য আমি যে কাজটা করব সেই কাজটা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমরা এখানে 4টা কোয়াড্রেন্ট আছে, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। অ্যাকর্ডিং টু দ্য কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে এক এক জায়গায় এক এক ধরনের এক্স এবং ওয়াই এর চিহ্ন বসে, এটা তোমরা সবাই জানো। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে মনে করো আমি একটা স্থানাঙ্ক নিলাম 1,√3, আমি প্রথমে নিলাম 1,√3। কোথায় বসবে? এক্স এবং ওয়াই দুইটাই ধনাত্মক। তাহলে তুমি দেখো, তুমি যদি এক্স ওয়াইয়ের মান যদি তুমি বলো 1,√3, এটা দিয়ে যদি বলো, তাহলে এর পোলার স্থানাঙ্ক কি হবে, এর কার্তেশীয় স্থানাঙ্ক, এর পোলার স্থানাঙ্ক কি হবে, এই কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে যদি তুমি প্রকাশ করতে চাও, তাহলে অনায়াসে তুমি বের করবা। দেখো আর ইকুয়াল টু আমরা পেয়ে আসছিলাম, একটু আমি লিখে রাখি এখানে, যেটা ছিল আর ইকুয়াল টু আমার ছিল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। থিটা ইকুয়াল টু ছিল আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই দুইটার সাপেক্ষে তুমি কার্তেশীয় থেকে পোলারে চলে যেতে পারবে। কিন্তু সমস্যা আমাদের এই জায়গায় না, সমস্যা আমি তোমাদের এখন আইডেন্টিফাই করে দিচ্ছি। যদি এইটা -1√3 থাকে, তাহলে তোমার ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। যদি এখানে আসো -1 -√3, তাহলে তোমার ব্যাপারটা আর এক রকম দাঁড়াবে। 4 কোয়াড্রেন্টে 4 ধরনের কথা হয়। আমি তোমাদেরকে এই 4 ধরনের কথা না বলে এক ধরনের কথা নিয়ে আসতে চাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে তোমার উত্তরটা দেওয়ার জন্য। সেই টেকনিকটাই তোমাদেরকে শেখানোর জন্য আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আসো সেই টেকনিকটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, জীবনেও কোনোদিন এই কথাটা ভুলবে না। কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয়, প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোয়াড্রেন্টই হোক না কেন, আর এর মান সব জায়গায় একই। স্যার আবার কি বললেন, আর এর মান সব জায়গায় আবার একই হয় কেন? হ্যাঁ, একই হয়। যদি তুমি ত্রিকোণমিতি যখন করে আসছো, তখন ঘূর্ণায়মান রশ্মির কথা যদি ভাবো, এই রশ্মিটা যেখানেই যাক না কেন সব ক্ষেত্রে আর কিন্তু একই। ঘূর্ণায়মান রশ্মির ক্ষেত্রে আর এর মান সব জায়গায় এক, এ কথা আমরা বলতে পারি। দ্বিতীয় কথা বলতে পারি, দেখো এখানে যেমন আর এর মান আর ইকুয়াল টু আমরা বলতে পারি অন স্কোয়ার প্লাস √3 স্কোয়ার তার রুট ইকুয়াল টু 2। যদি আমি এই কথাটা বলি, তাহলেও দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের কথা যদি বলি, -1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, এর রুট যোগ করে তার বর্গমূল যদি করি, তাহলেও দেখা যায় তার মান 2 চলে আসে। এটার বেলায় যদি করি, কারণ ধনাত্মক বা ঋণাত্মক যাই থাক না কেন, তার বর্গ করলে সর্বদা ধনাত্মক হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে -1 এর বর্গ যদি করি, -√3 বর্গ করে যোগ করলে দেখা যাবে এখানে তোমার মান আসছে আবারও 2।
তার মানে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোঅর্ডিনেটেই আসুক না কেন আর এর মান একই। এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। তোমাদের সমস্যা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে যদি থাকে, এটা আমি ফার্স্ট কোঅর্ডিনেটের কথা বলছি। দেখো ফার্স্ট কোঅর্ডিনেটে যদি হয় থিটা ইকুয়াল টু পাবা তুমি tan ইনভার্স y/x, তার মানে তুমি পাচ্ছ tan ইনভার্স √3। প্রিয় শিক্ষার্থী, tan ইনভার্স √3 স্বভাবত কারণে তোমাদের অবশ্যই মনে আছে tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি। তাহলে তুমি এটাকে tan ইনভার্স tan π/3 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ π/3 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ π/3। এখন এই যে π/3 পেলে এইটা ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য একেবারেই সত্য কথা, বা এইটাই হবে, অন্য কোনো কিছু এখানে হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যদি বলি 1 নম্বর 1, এর পোলার স্থানাঙ্ক যদি বলি r θ, তাহলে r θ সমান আমরা পাচ্ছি 2, π/3। আসো আমি এখন ডিরেকশন চেঞ্জ করে দেব, কোঅর্ডিনেট চেঞ্জ করে দিব, ফার্স্ট কোঅর্ডিনেট থেকে সেকেন্ড কোঅর্ডিনেটে নিয়ে যাব। এখন যদি আমি এই একই জিনিস যদি আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত, তাহলে তোমার দেখো এখানে একটা -√3 হয়ে যেত, তুমি মহা বিপদে পড়ে যেতে। এই বিপদ থেকে রক্ষা করার জন্য তোমার যে কাজ, সেই কাজটা আমি তোমাদের এখন শেখাতে যাচ্ছি। এই কাজটা দেখো, তোমার এখানে আসতো কি মাইনাস এটা, তাহলে এটা আমি এখানে আর একটু সরাই লিখি, -√3 ব্র্যাকেট দিয়ে দেই tan of -θ ইকুয়াল টু -tan θ। এখন এই ক্ষেত্রে তুমিও দেখো আবারও π/3 চলে আসছে। ব্যাপারটা আদৌ সত্য নয়, কারণ এই কোণটা যখন এইটুক ছিল তখন π/3 হলো, যখন এই কোণটা এখানে চলে আসবে তখন কি আর π/3 থাকবে? থাকবে না। আসবে তখন কি, সেটা একটু আমি ডিটেলস করে দিচ্ছি, তোমরা একটু তাকাও। আরো সংক্ষেপে করে দেই, তোমাদের জন্য আরো ভালো হবে। তোমরা যদি tan θ থেকে যাত্রা শুরু করো এখানে, তাহলে √3/-1 -√3 চলে আসছে, তোমার এখানে আসছে -tan π/3 -tan of π/3 -tan 60 ডিগ্রি কোণের মান যে কথা। দেখো তো বাবারা, এইটাকে যদি আমি লিখি tan π -π/3 tan 180 ডিগ্রি -θ। তোমরা যখন ত্রিকোণমিতি শিখেছো 180 ডিগ্রির সাথে সম্পর্ক যুক্ত মানে হলো ইহা যেমন আছে ঠিক তেমন থাকা, ইহা যেমন আছে ঠিক তেমন থাকা। সেই ক্ষেত্রে তোমাদের tan থাকলে হবে tan, আমি সেই কথাটা এই উল্টো দিক থেকে ভাবো, এটা থেকে এইটা। সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা শিখেছিলাম ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন থিটার মান পজিটিভ, অটোমেটিক সাইনের বিপরীত কোসেক পজিটিভ, সেই ক্ষেত্রে ট্যানের মান নেগেটিভ। তাহলে আমি যদি এইটাকে উল্টা দিক থেকে কল্পনা করি তাহলে tan 180 ডিগ্রি -θ ইকুয়াল টু -tan θ কথাটা লিখতে পারি। -tan 60 ডিগ্রি কোণের মান যে কথা, এটা একটু ক্যালকুলেশন করে দেখো, 2 π/3 কোণের মান একই কথা। তোমরা ক্যালকুলেটর চেপে বের করে নাও, দেখো tan -60 ডিগ্রি কোণের মান আর -tan π/3 কোণের মান tan of 2 π/3 কোণের মান একই। তাহলে আমরা তখন বলবো θ ইকুয়াল টু 2 π/3। প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমার পোলার স্থানাঙ্ক হলো 2, 2 π/3। এখন আমার আসলো কি, দ্বিতীয় ক্ষেত্রে আমার আসলো কি এখানে দেখো 2, 2 π/3। দ্বিতীয় ক্ষেত্রে পোলারের স্থানাঙ্ক আসলো 2, 2 π/3। আমার কিন্তু প্রথমবারে ছিল 2, π/3। এইটাকে আমি কোথায় লিখবো, আমি একটু অন্য কালি দিয়ে লিখে রাখি। প্রথম ক্ষেত্রে আমার ছিল 2, π/3। দ্বিতীয় ক্ষেত্রে আমার ব্যাপারটা চলে গেল অন্য কিছু, 2, 2 π/3। স্বাভাবিক একটা ধারায় নিয়ে আসতে চাচ্ছি, সেই ধারাটা তোমাদেরকে একটু শোনাতে চাচ্ছি। স্বাভাবিক ধারা আরেকটা করে নেই, তারপরে বলছি। আমি যদি তৃতীয় কোঅর্ডিনেটে চলে যাই, আমি দেখো তৃতীয় কোঅর্ডিনেটে যদি চলে যাই তাহলে এখানে একটা -1 এর বর্গ -3 এর বর্গ ইকুয়াল টু 2, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু এইখানে দেখো প্লাস চলে আসলো। তাহলে
স্বভাবত কারণে তোমাকে বলতে হয়, প্রিয় শিক্ষার্থী, তোমার স্বভাবত কারণে বলতে হয় থিটা ইকুয়াল টু π/3। আসলে কি তাই? কোনো অবস্থাতে তাই নয়। তাহলে কি হলো, কোণের মানটা যখন এই পর্যন্ত চলে আসছে তখন তোমার চিত্রটা হয়ে যায় এইখান থেকে এই পর্যন্ত। এইটা ছিল তোমার π/3 কথা সত্য, কিন্তু এইটাও কি তাহলে এই বিশাল কোণ কি তাহলে π/3 হবে না? কিন্তু তোমরা যারা যখন শিখতে যাও তখন দেখো কাটাকাটি দিয়ে দিয়েছি, তাহলে এই জিনিসটাই হবে, এইটাই উত্তর হবে, এই কথা বলে লাফাতে লাফাতে তোমরা চলে আসবে। কিন্তু না, এখানেই আমাদের রহস্য, নিবিড়ভাবে রহস্য আছে, সুন্দর রহস্য আছে। সেই রহস্যটাকে তোমাদের মাঝে উন্মোচন করতে চাচ্ছি, তোমাদের মাঝে ফুটিয়ে তুলতে চাচ্ছি। তোমরা দেখো না, এটা হবে না। তাহলে কি হবে? এইটাকে আমি কি করতে পারি? এইটাকে যদি আমি এভাবে লিখতাম, দেখো বেসিক্যালি এটা দেখো কতটুক, এইখান থেকে এইটুকু হলো পাই প্লাস এইটা। আমি যদি এটা না লিখে আমি যদি লিখতাম tan পাই প্লাস π/3। এবার তুমি তাকাও, tan 60 ডিগ্রি কোণের মান আর tan পাই প্লাস π/3 কোণের মান, tan 180 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত। যদি আমি উল্টা দিক থেকে ভাবি, 180 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত হলো, যা আছে ঠিক তাই। কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্টে হলো অল পজিটিভ, সাইন পজিটিভ, tan পজিটিভ। তাহলে এটাও যে কথা, এটাও এক কথা। তার মানে হলো tan π/3 কোণের মান যে কথা, tan হলো 4π, এটা কত হয় যোগ বিয়োগ করো, tan অফ 4π/3 কোণের মান একই কথা। তাহলে আমরা একটু আগে উত্তরটা পেয়ে আসছিলাম π/3, সেইটা না হয়ে উত্তরটা হবে থিটা ইকুয়াল টু কত আসছে তাহলে 4π/3। তাহলে এই ক্ষেত্রে তৃতীয় কোয়াড্রেন্টের বেলায় 2,4π/3। তোমাদের সকলের কাছে একটা সুন্দর মেসেজ পৌঁছে দিব আরেকটা কথা বলার পরে। যদি আমি 4 নম্বর কোয়াড্রেন্টে ভাবি তাহলে কি হয়? 4 নম্বর কোয়াড্রেন্টে ভাবলে দেখো এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসা লাগে। এটা অনেক দূর ঘুরতে হচ্ছে, এটা অনেক কষ্টের। এইটার বেলাও অনেক আরেকটা ব্যাপার ছিল, সেটা আমি এখন বলছি না, পরে বলবো। এই দিক থেকে যদি আসি তাহলে দেখো কোণের মানটা অনেক ছোট হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এরকম ছোট হয়ে যাবে তখন তুমি দেখো 4 নম্বর কোয়াড্রেন্টের কথা যদি ভাবো, এবার 4-এ চলে যাই, তাহলে এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা প্লাস, তাহলে এখানে মাইনাস এইটা। আমি এখন এই কথাটাকে ছোট কোণের মধ্যে উপস্থাপন করতে চাইলে তুমি তখন দেখবা মাইনাস tan π/3। এটাকে তুমি লিখতে পারো tan অফ মাইনাস π/3। তাহলে থিটা ইকুয়াল টু মাইনাস π/3 দিলেই চলবে। এই একটা কথা হতে পারে। আরেকটা লেখা যায় টয়েস পাই দিয়ে করা যায়, টয়েস পাই মাইনাস থিটা, এভাবেও করতে পারি। কিন্তু টয়েস পাই মাইনাস থিটা দিলে তোমাদের অনেক বড় কোণ হয়ে যাচ্ছে। আমরা সাধারণত এটা বলি না। ফোর্থ কোয়াড্রেন্টের বেলায় এত সময় আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিলাম, এবার আমি ক্লকওয়াইজ ঘুরতে যাব, তখন আমাদের কোণের মানটাও হয় ছোট। এখন আমি তোমাদের কাছে আর একটা কথা এখানে আছে, সেই কথাটা না বললে তোমাদের কাছে একটু অপরিপূর্ণ থেকে যাবে। আমি যখন থার্ড কোয়াড্রেন্টের বেলায় বলেছিলাম, প্রিয় শিক্ষার্থী তুমি একটু তাকাও, আমার চিহ্নের দিকে তাকাও, এটাকে মুছে দেই। ফোর্থ কোয়াড্রেন্ট তো হয়ে গেল, এটা যা আছে ঠিক তাই। এবার থার্ড কোয়াড্রেন্টের বেলায় তুমি যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ আসতা, এই পর্যন্ত আসলে তোমার মান হয় -π, এই পর্যন্ত আসলে তোমার মান হয় -π। তুমি অন্য একটা ভাবে তুমি উপস্থাপন করতে পারো, সেটা হলো -π। তাহলে এই পর্যন্ত আসলে কি হয়? -π। আবার কিন্তু এখান থেকে একটু ব্যাক করেছে, কারণ তোমার কোণের মান হলো এইখান থেকে এইটু ব্যাক করেছে। তাহলে -π প্লাস থিটা, এভাবেও তুমি বলতে পারো। এইটা আমরা খুবই কম বলি, আমরা নর্মালি অ্যান্টি ক্লকওয়াইজ বলতে থাকি। প্রিয় শিক্ষার্থী, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টেকনিকটা হচ্ছে তোমার যে স্থানাঙ্কই দেওয়া থাক না কেন, এটাও কিন্তু আমি করতে পারতাম -π প্লাস π/3। এইটা না হয়ে উত্তরটা আসতো -π প্লাস π/3 মাইনাস টুয়াইস π/3। তাহলে
মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এইটার জন্য 2 কমা মাইনাস টোয়াইস পাই বাই 3 কথাটাও লিখতে পারতাম। তাহলে কি হলো, এটাও লিখতে পারতাম। লেখার পরে এখন আমরা যে কথাটা বলবো সেই কথাটা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যখন পরীক্ষায় তোমার এত কিছু তো করার সময় নেই, তোমার পরীক্ষার জন্য তোমার পরীক্ষার হলে তুমি কি করবে সেটা হচ্ছে এই এখন 1 সেকেন্ডের মধ্যে দেখো, এইটা হলো আমার 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 কথা। তোমাদের জন্য আর এর মানটা বের করা সবার জন্য একই, যেহেতু একইভাবে করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এর মান তোমরা তোমাদের সুবিধা মতো করে নিবে। আর এর মান সুবিধা মতো করে নেবে বলছি মানে প্রথমটার এক্স এর বর্গ প্লাস ওয়াই এর বর্গ করে রুট করলে যা হবে তাই, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু থিটার মানটা বের করতে হলে এবার তুমি তাকাও, তুমি তোমার যে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই স্থানাঙ্কের চিহ্ন ব্যতিরিকে, সেই স্থানাঙ্কের চিহ্ন ব্যতিরিকে বলছি, যে স্থানাঙ্কই দেওয়া থাক না কেন চিহ্ন ব্যতিরিকে তুমি tan থিটার মান বের করবে। মনে করো এইটা যদি বের করি তাহলে যে √3/1 = tan অফ π/3, থিটা = π/3, তুমি এটা পেয়ে গেলে। এইটাকে আমি বলি থিটা। সমস্ত অঙ্কের জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদের এই কাজটা মনে রাখতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট থাক, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যাই থাক না কেন সবার জন্য চিহ্ন ব্যতিরিকে থিটার মান বের করে নিবা। এটাকে আমি সবসময় বোঝানোর জন্য তোমাকে বলি প্রাপ্ত কোণ। ফার্স্ট কোয়াড্রেন্ট, এবার দেখবা স্থানাঙ্কের উপর ভিত্তি করে বলবা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যদি থাকে যে কোণটা আসছে ওইটাই উত্তর থিটার মান। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আসে তাহলে তুমি বলবা পাই মাইনাস ওই প্রাপ্ত কোণ। এটা কোথায়? সেকেন্ড। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে হলো সরাসরি, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে হলে সরাসরি থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হলো পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টের মধ্যে হইলে তুমি বলবা পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই প্লাস থিটা, যেটা তুমি বলো তোমার দুটেই সঠিক। যদি কিনা এমসিকিউর মধ্যে এই ধরনের উত্তর দেওয়া থাকে তাহলে এইটা বলবা, না হলে নর্মালি আমরা প্রশ্ন করার সময় এইটাই করি। থার্ড কোয়াড্রেন্টের মধ্যে গেল, ফোর্থ কোয়াড্রেন্টে বলবা যে কোনটা তুমি পেয়েছো তার ঋণাত্মক মান, যে কোনটা তুমি পেয়েছো তার ঋণাত্মক মান, তাহলে তোমাকে বের করে দেখানোর কোনো দরকার নাই। আরেকবার শোনো, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, যে কোয়াড্রেন্টেই থাক না কেন, প্রথমত তোমার টার্গেট হচ্ছে থিটার মান বের করা। চিহ্ন ব্যতিরিকে তুমি থিটার মান বের করো, করার পরে তুমি দেখবা স্থানাঙ্কের উপর ভিত্তি করে কোন কোয়াড্রেন্টে আছে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে ওই যে থিটার মান বের করেছে ওইটাই উত্তর। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই প্লাস থিটা। এইভাবে উল্টা দিক থেকে মানে ঘড়ির কাঁটার দিক থেকে যদি ভাবো তাহলে মাইনাস পাই প্লাস থিটা, এটাও সত্য। ফোর্থ কোয়াড্রেন্টে যদি বলো তাহলে যে কোন আছে তার ঋণাত্মক মান অথবা টয়েস পাই মাইনাস থিটা হতে পারে। এই কথাটা আমরা সাধারণত লিখি না, আমরা মাইনাস ঋণাত্মক মান সরাসরি বলি। তাহলে তোমার টেকনিকটা একটু বোঝো। ফার্স্ট কোয়াড্রেন্টে প্রাপ্ত কোণ, সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি মাইনাস প্রাপ্ত কোণ, থার্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি প্লাস প্রাপ্ত কোণ অথবা মাইনাস 180 ডিগ্রি প্লাস প্রাপ্ত কোণ, ফোর্থ কোয়াড্রেন্টে হবে তার ঋণাত্মক কোণ। তাহলে তোমার কষ্ট করে মান বের করে কোয়াড্রেন্ট চেঞ্জ করে ইত্যাদি 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 যা আছে এর কোনো কিছু করার কোনো দরকার নাই। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টেকনিকটা সবাই বুঝতে পেরেছ। এবার কার্তেশীয় থেকে পোলারে বা পোলার থেকে কার্তেশীয়তে যখন তুমি স্থানান্তর করবা এই জিনিসগুলো তোমাদের জন্য অতি সহজেই তুমি করে নিতে পারো। দেখো আমি এত সময় কার্তেশীয় থেকে পোলারে নিয়েছি, দেখো যদি পোলার থেকে কার্তেশীয় থাকে, দেখো পোলার থেকে যদি কার্তেশীয় থাকে একটা অঙ্ক দেখাই দিচ্ছি, তারপরে তোমাদের আরো মজার মজার জিনিস আমি তোমাদের উপস্থাপন করব। প্রথমত পোলার থেকে যখন কার্তেশীয়তে যাবে আর একটা কি দেবো, আর একটা দিলাম 5 পাই বাই, বড় দেবো না ছোট দেবো, একটা যা খুশি তাই দিলাম। এটাকে তুমি কার্তেশীয় স্থানাঙ্কে তৈরি করো। তোমার মনে আছে কি না x r cos থিটা, x r cos থিটা, y r sin থিটা। তাহলে তুমি এখানে বলো x = 2 cos 5 পাই বাই 6, y = 2 sin 5 পাই বাই 6। এই মান যা আসবে তাই তোমার উত্তর। তুমি ক্যালকুলেটর চেপে মানটা বের করে নাও, তোমার উত্তরটা হয়ে গেল।
প্রিয় শিক্ষার্থী, পোলার থেকে যখন কার্তেশীয় আনবা তখন তোমাদের এটা একেবারেই সোজা। আসো আমি একটু বড় অঙ্ক দেই। যদি কার্তেশীয় থেকে পোলারে যদি সমীকরণ দেওয়া থাকে তখন তুমি কি করবে? সমীকরণ দেওয়া থাকলে তুমি কি করবা এটা একটু দেখো। তো এটা মান তোমরা বের করে নিলো, আমি আর মান বের করে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখো তোমাদের মাঝে মাঝে দেখা যায় y = 4x + 1 এরকম অঙ্ক তোমাদের মাঝে আমরা দেখতে পাই। তখন তার পোলার স্থানাঙ্ক কি হবে এই জিনিসটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যদি আমি উভয় পক্ষে s² যোগ করি তাহলে s² + 4x + 4 হয়ে যায়। উভয় পক্ষে s² যোগ করলে আমরা এটা হয়ে যাচ্ছে। যখন এটা হয় তুমি দেখো এটার মান হলো r²। এইটা তুমি আরেক লাইন লিখে নেই, এটা একটু দেখো, s² + y² = x + 2 তার হোল স্কয়ার। তাই এটা হলো r², এটা হলো x = r cos θ + 2 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য আমার r যদি বলি r cos θ + 2, ইচ্ছা করলে আর এক পাশে এনে 1 + cos θ = 2 কথাটা লিখতে পারো। তাহলে যে কোনো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা তোমাদের জন্য অতীব সহজ হয়ে গেল। তোমরা আশা করি এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়র বেলায় তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। আসো এবার অন্য অঙ্কে চলে যাই। এবার আমি তোমাদের এমন একটা সুন্দর জিনিস দেখাবো, তোমরা খুবই অভিভূত হবে। তোমরা সবাই দেখো তো চিহ্নগুলোর সাথে পরিচিত আছো কিনা। এটা একটা, আমি নামগুলো পরে বলছি, চিত্র দেখে আমরা বুঝতে পারি কিনা যে এটা কোনটা কি। আমরা দেখো 4 ধরনের 4টা চতুর্ভুজ এঁকেছি। প্রথমটা সবাই তোমরা বলতে চাচ্ছ বর্গক্ষেত্র। এটা কি হলো? আয়ত। এটা কি হলো? সামান্তরিক। এটা কি হলো? রম্বস। এই 4 ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই দেখতে পাই এই গ্রুপে সব ম্যাথ করা কি একটু বড় করো তো, বুঝি না কি লিখছে। হ্যাঁ এটা হ্যাঁ ওকে। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি অলরেডি করে ফেলেছি, কিন্তু এখন আমি সব এমসিকিউর প্রসেসগুলো দেখাতে চাই, সেই কাজটাই করেছি। এবং বিগত দিনে তোমরা ক্লাস করলে বাকি অঙ্কগুলো পেয়েছো। এবার দেখো, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য আমরা যখন তোমাদের সিকিউতে শিখাই তখন দেখো এই যে আমি তোমাদের মাঝে একটা বর্গক্ষেত্র বড় করে এঁকে নিলাম। বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এ মনে করো 1 2, বি মনে করো 3 5, সি মনে করো 7 8, ঠিক আছে। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেইটা আমাদের প্রশ্ন, এটা কত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জিনিসগুলো যখন করো তখন তোমাদের কাছে ব্যাপারটা অনেক বড়। কেউ করে দূরত্ব বের করে, বাহুর দূরত্ব সবগুলো সমান দিয়ে সেখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করা যায়। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তুমি যখন এই কর্ণ টানবে, এই কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু যে কথা, বিডি কর্ণের মধ্যবিন্দু একই কথা। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে দেখো ভুজ প্লাস ভুজ ডিভাইডেড বাই 2, 1 + 7 ডিভাইডেড বাই 2, 2 + 8 ডিভাইডেড বাই 2, তাহলে কত হইল? 7 আর 8 4 5। এই তোমার এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি এভাবে বের করতে পারো। এবার বিডি কর্ণের মধ্যবিন্দু যদি তুমি বের করতে চাও তাহলে তুমি এটাকে ধরে নাও এক্স ওয়াই। তাহলে তোমার কি হবে? x + 3 ডিভাইডেড বাই 2,
y প্লাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে এই ভুজ ইকুয়াল টু ভুজ, কোটি ইকুয়াল টু কোটি। তখন তুমি লিখবা x প্লাস 3/2 ইকুয়াল টু 4, x ইকুয়াল টু কত হয় 8 থেকে 3 গেলে 5। আবার y প্লাস 5/2 ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5। তখন তোমার এই উত্তরটা আসছে 5,5। দেখো তোমরা এই কাজটা করে নিতে পারো, যখন তোমরা সিকিউতে করবা তখন তোমাদের এই কাজটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইটা তো আমার এমসিকিউতে করলে চলবে না। এমসিকিউর জন্য তোমাদের কাছে আমি উপস্থাপন করতে চাই শর্টকাট একটা টেকনিক, সেটা হচ্ছে তুমি দেখুন যে ত্রিভুজ, চতুর্ভুজ, যে ত্রিভুজ বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামন্তরিক এবং রম্বস, যার চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে দেখ না কেন, তোমার প্রথম কাজ হলো যে দুই প্রান্ত, তুমি কর্ণ দেখবা, যে দুই প্রান্ত দেওয়া আছে, এখানে কিন্তু দুই প্রান্ত দেওয়া আছে, আর এটা এক প্রান্ত দেওয়া আছে আর এক প্রান্ত নাই। যে দুই প্রান্ত দেওয়া আছে সেই দুই প্রান্ত যোগ করে অবশিষ্ট যা থাকবে তার থেকে বিয়োগ করতে হবে। মুখে মুখে করে নাও। এখানে x ইকুয়াল টু হবে, যে দুই প্রান্ত দেওয়া আছে, তাহলে ভুজ প্লাস ভুজ 1 যোগ 7 নাই কি -3। আবার y ইকুয়াল টু কি হবে 2 যোগ 8, 2 যোগ 8 -5। তাহলে 7 আর 1 8 থেকে 3 গেলে 5, আর এখানেও 10 থেকে গেলে 5। অঙ্ক করার কোনো দরকার নাই। যে অঙ্কটা করে আমি 3 থেকে 4 মিনিট বের করেছিলাম সেই অঙ্কটা আমি বলতে চাচ্ছি। কি বলতে চাচ্ছি দেখো, যে দুই প্রান্ত দেওয়া আছে, যে দুই প্রান্ত দেওয়া আছে সেই দুই প্রান্ত কি করতে চেয়েছি একটু তাকাও, যোগ করে অবশিষ্ট যেটা আছে সেটা বিয়োগ করলেই তোমার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। যে দুই প্রান্ত দেওয়া আছে, ভালো করে একটু শোনো, যে দুই প্রান্ত দেওয়া আছে সেই দুই প্রান্তের যোগফল থেকে অবশিষ্ট যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলেই চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। সবচেয়ে মজার কথা বলে ফেললাম। এখন এই মজার সাথে তাল মিলে আরো একটা কথা বলা যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখান থেকে তুমি বিয়োগ করবা, 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করে দেখো এখানে 5, 8 5 থেকে 2 বিয়োগ করলে ব্যবধান কত 3, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে তার ব্যবধান হচ্ছে 8 থেকে 3 ব্যবধান বিয়োগ করে দেখো তার মান হচ্ছে 5। বিয়োগ করে করা যায়। আর আমি মুখে যে কথাটা বললাম, যে দুই প্রান্ত দেওয়া আছে সেই দুই প্রান্তের যোগফল থেকে বাকিটা মুখে মুখে বিয়োগ করেই চতুর্থ শীর্ষবিন্দু পাওয়া যাবে। ভুজের সাথে ভুজ করবা, কোটির সাথে কোটি করবা, এর আর সুন্দর কোনো পদ্ধতি এটা বাদে নেই। বিয়োগটাও তুমি একটু দেখে নাও। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে 7 থেকে 2 বিয়োগ করো 5, আর এখানে 8 থেকে 3 বিয়োগ করো, বিয়োগ করে নাও 5। এই বিয়োগ করেও করা যায়। আর আমি যে কথাটা বলেছি সেই কথাটা দিয়ে তোমরা তোমাদের কাজটা সেরে নিতে পারো। তাহলে এই সুন্দর জিনিসটি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ চতুর্থ শীর্ষবিন্দু যখন নির্ণয় করতে দিবে সেই ক্ষেত্রে। এবার আসো প্রিয় শিক্ষার্থী, আরো একটা সুন্দর জিনিস শিখাবো। দেখো তোমরা এই তাহলে এই চারটার ক্ষেত্রে কিন্তু একই, বোর্ডের পরীক্ষা হোক, এডমিশন টেস্টে হোক, অবশ্যই 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 একটা না একটা আসবে। তোমার মাত্র অঙ্কটা করতে যেখানে 2 মিনিট লাগবে, আমার ধারণা যোগ বিয়োগ করতে 2 সেকেন্ডের বেশি লাগা উচিত নয়। 2 সেকেন্ডের বেশি লাগে কিনা দেখো। 1 যোগ 7 8, 8 থেকে 3 তাহলে 5, 2 যোগ 8 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। আশা করি 2 সেকেন্ডের বেশি লাগে না। তাহলে এইটা তোমরা শিখে নিও। আসো, গতদিন তোমাদের একটু দেখিয়েছিলাম একটা মজার জিনিস, সেটা আরেকবার একটু বলে যাই, তাহলে ধারাবাহিকতা বজায় রাখবে। আমি দেখো 2 বিন্দু সংযোগ রেখাকে এক্স এবং ওয়াই অক্ষ, এটা গতকালকে একটু বলেছিলাম। গতকাল মানে যেদিন আমি করেছিলাম, মনে করো এখানে তোমার আছে 10 -10 আর 6, একটা বিন্দু দিলাম, আর একটা বিন্দু দিলাম মনে করো 8 -4। এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে অন্তবিভক্ত করে তা নির্ণয় করো। এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কি করে অন্তবিভক্ত করে তা নির্ণয় করো। স্বভাবত কারণেই তোমরা যখন অঙ্ক করবে তোমরা এই কাজটা করো, এটাকে x0 ধরো,
আর এইটাকে ধরো m1 আর এইটাকে ধরো m2। তখন y এর স্থানাঙ্ক বের করে নাও, y ইকুয়াল টু y মানে হলো 0, m1 y2, তাহলে m1 ইন্টু -4 প্লাস m2 ইন্টু 6 ডিভাইডেড বাই m1 প্লাস m2। x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেক্ষেত্রে তোমাদের সকলের এই কাজটা করতে হবে। তাহলে আমরা যদি এইটা করি -4 m1 প্লাস 6 m2 ইকুয়াল টু 0, -4 m1 সমান -6 m2, তাহলে m1 বাই m2 সমান 6/4, তাহলে কত পাইলাম 3/2। তাহলে m1:m2 সমান 3:2। এই কাজটা তোমাদের সিকিউর জন্য করতে হবে, তাহলে তোমরা এইটা এভাবে করে নেবা। কিন্তু দেখো আমি এমসিকিউর জন্য কি কথাটা বলি, আমি এমসিকিউর জন্য তোমাদের যে কথাটা বলবো সেই কথাটা তোমাদের চিরদিন মনে থাকবে এবং তোমরা দেখবা এর চেয়ে ভালো জিনিস আর কোথাও পাওয়া যাবে না। আমি এমসিকিউর জন্য বলতে চাই, এক্স অক্ষকে যখন তুমি নির্দিষ্ট অনুপাতে, এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তখন তুমি বলবা y1 ডিভাইডেড বাই y2 তার মডুলাস। দেখো যেটা থেকে যাত্রা শুরু হয় সেটা হচ্ছে x1 y1, যেখানে যাত্রা শেষ হয় সেটা হলো x2 y2। y1 কত 6, y2 কত -4, তার মডুলাস দেখো বাবারা 3:2, কত সহজে হয়ে গেছে। দেখো তোমরা কত সহজে তোমাদের এই সুন্দর জিনিসটা হয়ে গেল, যেটা তোমরা অন্য কোথাও পাবে না। তাহলে এক্স অক্ষ বরাবর অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে y1 ডিভাইডেড বাই y2 তার মডুলাস কেন দিলাম? অনুপাতের কোনো চিহ্ন থাকে না, অনুপাতের বেলায় চিহ্ন থাকবে না, সেই চিহ্নটাকে ঋণাত্মক বা ধনাত্মক যেটা আছে সেটাকে আমরা কি করবো, সব ধনাত্মকে চিহ্নে নিয়ে আসবো। দেখো এখানে চিহ্ন নাই, মাইনাস অনুপাত হতে পারে না, এই কারণে মডুলাস চিহ্ন দিলে ধনাত্মক থাক বা ঋণাত্মক থাক সবকিছু ধনাত্মকে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্স অক্ষ বরাবর যদি দুইটি বিন্দু সংযোগ রেখা অন্তর্বিভক্ত করে তার সূত্র তোমরা শিখে ফেললাম। এবার যদি বলা হয় যে ওয়াই অক্ষ বরাবর যদি করি তাহলে কি হবে, একটু তাকাও। একই নিয়মেই তোমাকে ওয়াই অক্ষ বরাবর করতে হবে। ওয়াই অক্ষ বরাবর যদি করো তখন তোমার সূত্রটা হবে, ওয়াই অক্ষ বরাবর একটু নিয়ে নাও, সূত্র হবে x1 ডিভাইডেড বাই x2 তার মডুলাস। দেখো x1 কত -10/8 তার মডুলাস। তোমরা বাসায় গিয়ে যদি অঙ্কটা করো দেখবা 5:4 কথাটা চলে আসছে। দেখো তোমাদের আশা করি ভালো লেগেছে, ভালো লাগবে এবং আমি চেষ্টা করব এই ধরনের সুন্দর আমি যে সুযোগগুলো পাই, যেদিন যখন এমসিকিউ ক্লাস যদি পাই, প্রত্যেকটা জায়গায় এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে পারবো। সেই অবস্থা আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ঈশ্বর যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে আমি অবশ্যই করতে পারবো, তোমাদেরকে এই জিনিসটা দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের মাঝে আরো সুন্দর একটা জিনিস আমি দিতে চাচ্ছি, একটু তাকাও। জিনিসটা হচ্ছে তোমরা যখন সিকিউর অঙ্ক করো তখন দেখবা একটা ত্রিভুজ হলো এ বি আর সি, এর মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে, এরকম দেওয়া আছে। এই ধরনের একটা অঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে। কিন্তু একবার ভেবে দেখেছো এই অঙ্কটা করতে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা কত কঠিন কাজ, এবং ইট উইল বি টেক মিনিমাম 10 মিনিটস। 10 মিনিটের কমে পারা যাবে না, 1 থেকে 1.5 পৃষ্ঠা তোমার জায়গা লাগবে। তোমাকে কি করতে হয়, এই প্রত্যেকটাকে ধরে নিতে হয়, x1 y1, x2 y2, x3 y3, দেখো প্রত্যেকটা ধরে নিতে হয়। তোমার তখন যে কাজটা করতে হবে একটু তাকাও, তুমি তখন করবা x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 8,
y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 16 একটা সমীকরণ, y1 প্লাস y2 ইকুয়াল টু 18 আর একটা সমীকরণ। এভাবে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। এখান থেকে আরো দুইটা সমীকরণ। ঠিক তেমনি ডান দিকে আরো দুইটা সমীকরণ বের করে তোমাদের কি করতে হবে, এমসিকিউ ক্লাস তো শুধু করলে হবে না বাবা, অন্যান্য স্যারেরাও আছেন, ওনাদেরও তো ক্লাস করতে হবে। শুধু আমি একাই এমসিকিউ করে তোমাদের ক্লাস করাবো, এটা হবে না, এটা সম্ভব না। তবে আমি যেদিন আমাকে সুযোগ করে দেন কলেজ থেকে, আমি সেদিন তোমাদের এই এমসিকিউগুলো যখনই সুযোগ পাবো তখনই পড়িয়ে দেবো, এইটা আমি বলতে পারি। বাকিটা আমি বলতে পারি না। তোমাদের দাবিটাকে আমি পুরোপুরি পূর্ণ করতে পারলাম না বলে দুঃখিত। তবে দেখো যেরূপ পাচ্ছ, এরপরে আজকে তো শেষ হবে না, আরও একটা ক্লাস আমার নেওয়া লাগবে। সেদিনে আমি এমসিকিউর এই ক্লাসগুলো আমি তোমাদেরকে আরও মানে যতটুকু বাকি থাকে সেইগুলো সুন্দর জিনিস দেখাবো। দেখো এই যে এইভাবে 6টা সমীকরণ থেকে আমার যেখানে এক্স এর গুলো আছে সেইগুলো যোগ করতে হবে, যেখানে ওয়াই গুলো আছে সেখানে যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে, সেখান থেকে ক্যালকুলেশন করে x1 y1 x2 y2 x3 y3 এই বের করা কত যে কঠিন, তা বললাম তো মিনিমাম 10 মিনিটস লাগবে। আমার জন্য লাগবে মাত্র 3 দুগুণে 6 সেকেন্ড। যেখানে 10 মিনিট সময় লাগবে, আমি সেইটা তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি মাত্র 10 সেকেন্ডের মধ্যে। এইটা কি তোমাদের জন্য বড় ধরনের একটা পাওয়া নয়? আসো সেই কাজটাই আমি করছি। আমি যখন x1 এর মান বের করব, প্রিয় শিক্ষার্থী, আমি যখন x1 এর মান বের করব, তখন তুমি দেখবা তার সন্নিহিত যে দুই বাহু আছে, x1 মানে কি, xটা হলো ভুজ, আমি x1 এর ভুজ, এ বিন্দুর ভুজ বের করতে চাচ্ছি। সন্নিহিত যে দুই বাহু আছে সেই দুই বাহুর ভুজ যোগ করব। কত করব দেখো, 8 যোগ 5। প্রিয় শিক্ষার্থী, 8 যোগ 5, সন্নিহিত দুই বাহুর ভুজ যোগ করে অবশিষ্ট যেটা থাকবে সেইটা বিয়োগ করো। সন্নিহিত দুই বাহুর ভুজ, এবার কোটির ক্ষেত্রে সন্নিহিত দুই বাহুর কোটি যোগ করো, তার থেকে অবশিষ্ট যেটা আছে সেটা বিয়োগ করো। তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেল। দেখো তো 8 5 13 থেকে 2 গেলে 11, 9 আর 7 কত, 16 থেকে 3 গেলে 13। তাহলে তুমি দেখতে পাচ্ছ এ বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেলা 11, এইটা দেখো কি যে মজা। যেখানে তোমার 10 মিনিট সময় লেগেছে, আমি যদি সেটাকে 10 সেকেন্ডের আগেই করে দিতে পারি, তাহলে এর চেয়ে আর মজার জিনিস আছে বলে আমি মনে করি না। আবার দেখো, আবার একটা দেখো, আমি তাহলে এ বিন্দু পাইলাম। যদি আমি বি বিন্দু পেতে চাই, তাহলে x2 এর সন্নিহিত দুই কত, 2 যোগ 8 বিয়োগ হবে কত, 5। y2 কত হবে, 3 যোগ 9, 12 থেকে 3 যোগ 9 বিয়োগ 7। প্রিয় শিক্ষার্থী, 10 থেকে 5 গেলে 5, 9 3 12 থেকে 7 গেলে 5। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি 5। এইটা কত পাইলাম, 5। আমরা যখন সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তখন দেখো x3 ইকুয়াল টু সন্নিহিত 5 আর 2 7, 2 যোগ 5 থেকে 8 বিয়োগ y3 সমান হবে 3 যোগ 7 বিয়োগ 9 বিয়োগ 10 থেকে 8 গেলে কত থাকে, 2। দেখো যোগ বিয়োগ ঘুরাই কিনা, দেখো 5 2 7, সরি এখানে -1 আর কত, 7 আর 3 10, 10 থেকে 9 গেলে 1। তাহলে দেখো যোগ বিয়োগ ঠিক থাকলে এটার উত্তর হচ্ছে -1,1। সবচেয়ে মজার জিনিস তোমাদের আমি দেখালাম। এই মজার জিনিসগুলো আমরা যে বইটা লিখেছি আমরা 4 জনে, হাসান বুক হাউস কর্তৃক প্রকাশিত, এই বইয়ের এই সূত্রটা দেওয়া আছে। বাংলাদেশের অন্য কোনো রাইটারের বইতে এই সূত্র নেই, বাংলাদেশের অন্য কোনো রাইটারের বইতে এই সূত্রটা নেই। এই সূত্রটা আমরা আমাদের বইয়ের মধ্যে দিয়েছি। তোমরা যদি সম্ভব হয়, হাসান বুক হাউস কর্তৃক প্রকাশিত যে ম্যাথমেটিক্স ফার্স্ট পাওয়ার বই, সেই বইতে এই জিনিসটা আছে। ওকে, আসো তাহলে আমরা যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করার পদ্ধতি শিখালাম। এবার আসো আমরা বৃত্ত একটু তাকাও, এটা তাহলে মুছে দিলাম।
তোমরা আশা করি তুলে ফেলেছো। এবার আসো একটা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি। এই তোমাদের বইতে আছে একটা জ্যা এবি, দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে কেন্দ্রের স্থানাঙ্ক, দুইটা তিনটে জিনিস দেওয়া থাকবে। একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর জ্যায়ের মধ্যবিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, এরকম দেওয়া আছে। তখন তোমাদের বের করতে বলবে, কার বের করতে বলবে? জ্যায়ের দৈর্ঘ্য। এই জ্যায়ের দৈর্ঘ্য তোমাদের বের করার পদ্ধতি হচ্ছে, তোমরা একটু তাকাও, এইটা তোমাদের বইতে এরকম ধরনের একটা অঙ্ক আছে। আমি ব্যাসার্ধটাকেই ধরলাম, এটাকে ডি ধরলাম। ব্যাসার্ধটাকে আমরা ধরলাম হলো আর, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই মুহূর্তে আমরা বলতে চাই এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য বা এবি জ্যায়ের দৈর্ঘ্য বলো, জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 2√r² মাইনাস ডি স্কয়ার। দেখো কত সহজে তুমি অঙ্কটা করে নিতে পারবে, কত সহজে তুমি অঙ্কটা করে নিতে পারবে। কেতাবউদ্দিন স্যারের সলভ বইতে এটা দেওয়া আছে, সেটা থিওরি সহ নাই, ভালো করে মিলিয়ে দেখো। আমার বইতে আমরা থিওরি সহ দিয়েছি, আর ওই বইতে তার সলভের কি আছে সেটা বাসায় আজকে গিয়ে মিলাইও, যে আমাদের বইতে আমরা কিভাবে এই থিওরিটা তৈরি হয় সেটা দিয়েছি। এটা অন্য কোনো রাইটারের বইতে নেই। উত্তরটা দেওয়া আছে সলভ করে কেতাবউদ্দিন স্যারের বইতে, সেটা দেখেছি, কিন্তু আমরা এটা থিওরি সহ কিভাবে প্রমাণ করতে হয় সেই কাজটা করে দিয়েছি। তোমরা একটু মিলাই দেখো। আসো, এই যে জিনিসটা আমি দিলাম, এইটা দেখো কত সহজে এর একটা উত্তর আমরা করে নিতে চাচ্ছি। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যদি এভাবে বলতাম এই একটা বৃত্ত যার কেন্দ্র হলো, আমি একটা উদাহরণ টানলাম, দেখো 5, 3, আর এ বি এই ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 2, ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে আমি কি করে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি? তোমরা যারা আমার সামনে বসে আজকের এই ক্লাসটা দেখছো, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এখন আগে আমার দরকার সিডি এর দূরত্ব বের করা। সিডি এর দূরত্ব, যেটাকে আমি ডি দ্বারা আখ্যায়িত করেছি, সিডি এর দূরত্ব আমি বের করি। দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব সূত্র তোমরা জানো, মুখে মুখে করে নিতে পারো। 5 থেকে 3, আমি মুখে না করে দেখাই দিচ্ছি। 5 থেকে 3, 3 থেকে 2, তার বর্গ, তার রুট। 5 থেকে 3 গেলে 2, 2 দুগুণে 4, আর এখানে আছে 3 থেকে 2 গেলে 1, তাহলে √5। তাহলে কি তোমরা এটার মান √5 পাচ্ছ? তাহলে একটা যদি পাও √5, তাহলে তোমাদের বাকিটা একটু দেখো কোনটা, ডি এর দূরত্ব। এই কাজটুকু তোমাদের মুখে মুখে করে নিতে হবে, এই দূরত্বটা বের করা। যখন তুমি দূরত্বটা বের করবা, আর এর মান দেওয়া আছে এখানে 5, তাহলে এবি এর দৈর্ঘ্য কত হবে? 2 গুণন √r², তার মানে 5² মাইনাস √5²। তাহলে 2 কত? 25 থেকে 5 গেলে 20, তাহলে 2√5, তাহলে 4√5। হ্যাঁ, 4√5। কত সংক্ষেপে করে নিতে পারো, তাহলে তুমি এই জিনিসটা তোমরা অতি সহজে করে নিতে পারো। ওকে, এবার এর পরেরটা একটু দেখো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। ত্রিভুজের যখন ক্ষেত্রফল নির্ণয় করবা, এটা ওকে পরীক্ষায় আসে। কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর একটা জ্যায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। পরীক্ষায় আসবে ত্রিভুজের, দেখো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। দুইটা জিনিস আসতে পারে, একটা হলো তিনটা বিন্দু, দাঁড়াও আমি একটু লিখে নেই, x2, y2, x3, y3। প্রথমত এখানে বলে যা আসে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলবে দেখাও যে বিন্দুগুলো সমরেখ, এরকম একটা কথা বলতে পারে।
দেখাও যে বিন্দুগুলো সমরেখ কথাটা যখন বলে তখনই তোমাদের প্রথম ধাপ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। প্রথম ধাপ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, যদি নির্ণায়ক পদ্ধতিতে বলো x1 y1 অন, x2 y2 অন, x3 y3 অন। এটা হলো নির্ণায়ক পদ্ধতিতে বলা। তোমাদের এই নির্ণায়ক পদ্ধতিতে যখন তুমি বলো তখন তোমাদের আরো একটা কথা তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি। এই উপস্থাপন হচ্ছে সেটা হচ্ছে, একটু তাকাও, আমরা যদি এটাকে এভাবে গুণ করি, হাফ তো থাকবেই, x1 দিয়ে গুণ করলে সাইকেলেই করার যা দিয়ে গুণ করবা তার বাকি দুইটা, তাহলে y2 মাইনাস y3 মনে রাখার সহজ পদ্ধতি। x1 দিয়ে গুণ করলে তোমার আসবে y2 থেকে y3, যখন x2 দিয়ে গুণ করবে তখন আসবে y3 থেকে y3 থেকে y1, যখন x3 দিয়ে গুণ করবে তখন আসবে তোমার y1 মাইনাস y2। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি তুমি করো তাহলে একসাথেই তোমার এই কাজটা হয়ে যাবে। এরপরে আরো একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আমরা এভাবে করব না কি করব সেটা তোমাদের নির্ভর। এটাও হতে পারে যদি কেউ নির্ণায়ক দিয়ে সহজে করতে পারো নির্ণায়ক দিয়ে করবা, যদি কেউ এভাবে বিস্তৃতি করে করতে চাও তাও করতে পারবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তুমি তোমার এই কাজটা সেরে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার তুমি দেখো এর সাথে তাল মিলিয়ে তোমার বলা হবে এই বিন্দু তিনটি সমরেখ কিনা। তিনটা বিন্দু এরকম দেওয়া থাকবে, তিনটা বিন্দু সমরেখ কিনা, অর্থাৎ একই রেখায় কিনা। একই রেখায় হইতে হইলে তিনটা বিন্দু, তখন কি হতে হবে, তখন তোমাদের যে কাজটা করতে হবে একটা হইল উহাদের ক্ষেত্রফল, এই তিনটা বিন্দুগামী, এই একটা বিন্দু এ বি সি, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সির মান যদি শূন্য হয়, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর মান যদি শূন্য হয়, অর্থাৎ তিনটি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে উহা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে শূন্য। মানে ক্ষেত্রফলই তৈরি করবে না, তার মানে ক্ষেত্রফল শূন্য হয়ে যাবে। তুমি যদি দেখো ক্ষেত্রফল শূন্য হয় তাহলে তুমি বলতে পারবা বিন্দু তিনটি সমরেখ, প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ক্ষেত্রফলটা তখন আমাদের জন্য জরুরি। আর একটা ভাবে করা যায়, সেটা আমি এখনো শিখাই নেই, পরে যখন ঢাল শিখাবো তখন তোমাদের করতে পারবো। প্রথম এই অংশের ঢাল আর শেষের অংশের ঢাল যদি একই থাকে তাহলেও তোমরা রেখা তিনটি একই সরলরেখার উপর অবস্থান করবে। এই কথাটা আমরা তোমাদেরকে বলতে পারি। সর্বশেষ সংস্করণ একটা বেরিয়েছে, আবার এরপরে ইংলিশ ভার্সনগুলো বের হচ্ছে এই সপ্তাহের মধ্যে। তো এরপরে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আবার একটা সংস্করণ বের করব। তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের জবাব দিলাম। এবার আসো, চতুর্ভুজের ক্ষেত্রফল বলতে আমরা কিছুই জানি না। চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা যেহেতু জানি না, তাহলে তখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই হলো এক। আর একটা কথা আছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হলে চতুর্ভুজ দেখো আমরা যদি এভাবে বলি যে এ x1 y1, বি x2 y2, আর সি x3 y3, আর ডি x4 y4, এর ক্ষেত্রফল নির্ণয় করা যায় না, এর সূত্র আমাদের নেই। আমাদের তখন যে কোনো একটা কর্ণ যোগ করে করতে হয়। তাহলে এর একটা ক্ষেত্রফল বের করতে পারি এইমাত্র আমি যেভাবে করেছি সেইভাবে তুমি এ বি সি ডি, এই চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিডি বের করে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। এইটা অনেক সময় সাপেক্ষ। প্রিয় শিক্ষার্থী, এটা সময় সাপেক্ষ। এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা একসাথে করে নিতে পারি। সেই কাজটা একটু দেখো। তুমি তখন ধারাবাহিকভাবে একটু সাজিয়ে নিবা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, দেখো একটা ব্র্যাকেট দাও। তুমি কি জানো,
x1 y1 x2 y2 এর নির্ণয় বের করবা, x2 y2 x3 y3 এই নির্ণয় বের করবা, প্লাস s3 y3 এটা বের করবা, প্লাস x4 প্লাস x4 y4 আর x1 y1 এই চারটা নির্ণয় বের করে, নির্ণয়কের এই চারটা জিনিস বের করে যোগ করলেই তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এই চারটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি? আসলে বইতে কোথাও সমরেখা হওয়ার চারটি বিন্দু সমর্থন নাই, কিন্তু সেই ক্ষেত্রে তুমি বলতে পারো, আমরা যখন আমি ঢাল শিখাবো একটু পরের দিন, তখন দেখো তখন আমাদের এই যে একটা বড় রেখা টানলাম, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের যে ঢাল, আবার এখান থেকে যদি এই পর্যন্ত আনি তারও সেই ঢাল, এইখান থেকে এই পর্যন্ত আনলে তারও সেই ঢাল, অথবা এইটুক থেকে এইটুকের যে ঢাল, এইখান থেকে এই একই রেখার উপর হলে এই ঢাল একই। যখন চারটি বিন্দু সমরেখা হয় তখন দুইটা অংশের ঢাল যদি সমান পাও, তাহলে তুমি বলতে পারবা বিন্দু চারটি একই সরলরেখার উপর অবস্থান করে। অথবা ABCD দিয়ে তোমার ক্ষেত্রফল বের করে তার মান যদি শূন্য হয়, তাহলে তুমি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের আজকে যেহেতু সময় শেষ, এই পর্যন্তই থাকলো। পরের দিন তোমাদের এরপরে অন্যান্য যা আছে সেই জিনিসগুলো তোমাদেরকে করে দেব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী রবিবার আবার এর পরের দিন বোধহয় তোমাদের বৃত্ত ক্লাস হবে। আমি নেক্সট রবিবার তোমাদের আবার MCQর ক্লাস করাবো বলে মনে হয়, এবং আশা করি তোমরা সবাই দেখবে এবং ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ।